আহ, আমাদের আজকে যে বিষয়ে মানে আলোচনার বিষয়বস্তু যা ঠিক হয়েছে, যেটা আমাদের ওই শচীন দাস সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং এডুকেশন অ্যান্ড কালচারাল স্টেশন, এদের যৌথ প্রচেষ্টায় যে আলোচনাটা অর্গানাইজ করা হচ্ছে, সেটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে হায়ার সেকেন্ডারি স্টাডিজ ক্রুশিয়াল ডিটারমিনেন্ট ফর ফিউচার কেরিয়ার। তো ভবিষ্যতের সফল কেরিয়ার গঠনের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণী কেন গুরুত্বপূর্ণ। কেন ইংরেজিতে যেটা বলা হয়েছে আর বাংলার মধ্যে একটু পার্থক্য হয়ে গেল, এটা একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল। তবুও আমার যতটুকু আমি এই বিষয়টা নিয়ে যতটুকু মানে আমি যা মনে করি আমি একটু শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকের সঙ্গে। যে প্রথমেই বলি, আমার এটা ব্যক্তিগত অভিমত যে উচ্চ মাধ্যমিকের যে কেরিয়ারটাকে আমরা এখনো মানে ট্র্যাডিশনালি আমরা মনে করি যে কেরিয়ার কে কি নিয়ে পড়বে, কে আর্টস নেবে, কে কমার্স নেবে, কে সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়লে কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে বা জেনারেল স্ট্রিমে অনার্স পড়বে। এই সব কিছু যেন উচ্চ মাধ্যমিক পড়ার সময় হঠাৎ করে একটা রিয়েলাইজেশন হয় এবং প্রত্যেকে বুঝতে পারে, এবং বা উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর সবকিছু ঠিক হয় আর কি। একজন ছাত্র বা একজন ছাত্রী ভবিষ্যৎ কি হবে সেটা যেন উচ্চ মাধ্যমিকই তার সবকিছু নিয়ন্ত্রণ করছে। হায়ার এডুকেশন বলতে আমি গ্রাজুয়েশন লেভেল আপওয়ার্ডস বলতে চাইছি। সেখানে এন্ট্রির ক্ষেত্রে আমরা উচ্চ মাধ্যমিকের পারফরমেন্সকেই মূলত তার পরীক্ষার ফলাফলটাকে, বোর্ড এক্সামের যে ফলাফল সেইটাকেই প্রাধান্য দিই। অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেওয়ার সুযোগ আমাদের দেশে এখন অব্দি কোনো জায়গাতেই আছে বলে আমার জানা নেই, অন্তত আমাদের রাজ্যে তো নেই। একটি ছেলে উচ্চ মাধ্যমিকে যদি তার পার্সেন্টেজ কম হয়, সে কোনো একটি কলেজে যা কাট অফ কোনো সাবজেক্টে যেটা নির্ধারিত হয়েছে সে সেটা পড়তে পারবে না, যদিও তার হয়তো দেখা গেল সেই সাবজেক্টে অ্যাপটিটিউড খুব ভালো, তার পড়ার আগ্রহ রয়েছে, কিন্তু সে সুযোগ নাই পেতে পারে। আবার কোনো ছাত্র, সে হয়তো তার বাবা মায়ের চাপে বা সমাজের চাপে, পাড়া প্রতিবেশীদের চাপে সে হয়তো ওই বিষয়টা নিয়ে পড়তেই চায় না, কিন্তু উচ্চ মাধ্যমিকে সে নম্বরটা পেয়েছে, তার টোটাল পার্সেন্টেজটা হয়তো বেশি আছে, সে পড়তে পারে, সে ওই বিষয়টি পড়তে পারবে কারণ তার নম্বর রয়েছে। তাহলে উচ্চ মাধ্যমিক ক্রুশিয়াল ডিটারমিনেন্ট, এটা ঠিক নম্বরের তারিখ হিসেবে, কিন্তু ওটাই কিন্তু সঠিক ডিটারমিনেন্ট সেটা বলা যায় না। সেটা বলার বোধ হয় একদম ভুল হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে বহু ছাত্রছাত্রী আমরা দেখি যে তারা হয়তো উচ্চ মাধ্যমিকে খুব ভালো নম্বর নিয়ে পাশ করে, কিন্তু পাশ করার পর যে বিষয়টা নিয়ে সে অনার্স করতে শুরু করলো বা যেটাতে সে স্পেশালাইজেশন করলো, পরবর্তীকালে সে বুঝতে পারে যে সেটা তার বিষয় নয়, সেই বিষয়টার সঙ্গে সে একদমই মানিয়ে নিতে পারছে না, বা সে যে পেশাটাতে যাবে মনে করেছিল সেটা সে মনে করছে যে না, সেটা সে ঠিক চয়েস করেনি, বা তাকে যে চয়েসটা করে দেওয়া হয়েছিল সেটা সঠিক হয়নি। আমি এক্ষেত্রে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গত কয়েক বছরে যে পরিবর্তনগুলো এনেছে সে বিষয়ে একটু আলোচনা করতে চাইবো। যে এ যাবৎকাল পড়াশুনোর ব্যাপারটা কি ছিল, একটা খুব একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে, সমাজের মধ্যে সবাই কিন্তু স্কুলে যেত না। গত 20-25 বছরে এই চিত্রটা অনেকটা পাল্টে গেছে, অনেক পাল্টেছে। মানে যেটা আগে কিন্তু আমাদের সমাজের একটা লার্জার সেকশন, যেটা যারা যেত আর যারা স্কুলে যেত না যারা, তাদের সংখ্যাটা কিন্তু বেশি ছিল। আর অল্প সংখ্যক যারা যেতেন বা যারা স্কুলে যেত তাদের সংখ্যা কিন্তু দেবের মাইনরিটি, তারা স্কুলে যেত। মানে অবভিয়াসলি তাদের বাড়িতে সচেতনতা ছিল, তারা আর্থসামাজিক একটা নির্দিষ্ট স্তরে বিলং করত, তারা স্কুলে যেত। বাড়িতে যেটা বলা হয় কালচারাল ক্যাপিটাল, যেটা সোজা আমরা খুব সহজ করে বলতে পারি যে গাইডেন্স তার থাকার কথা, অধিকাংশ ক্ষেত্রে সেটা তারা পেত।
যদি গাইডেন্স নাও পেত, অন্তত বাবা মার মধ্যে এই সচেতনতা ছিল যে না, বাচ্চাটাকে, আমার ছেলেকে বা মেয়েকে স্কুলে পাঠাতে হবে, স্কুলে পড়লে, পড়াশোনা করলে সে জীবনে কিছু একটা মানুষ হতে পারবে। মানে মানুষ হতে পারবে মানে ভালো মানুষ হওয়াটা যেমন উদ্দেশ্য, তবে সেটা মূলত গৌণ। মূল কথাটা হচ্ছে যে সে একটা নিজের কিছু একটা পেশা, মানে অর্থ উপার্জন করতে পারবে। তো অর্থ উপার্জনের জন্য সে দক্ষ, মানে উপযুক্ত হবে আর সেজন্য লেখাপড়া শেখা দরকার। এবং সেটা হয়ে হচ্ছে, লেখাপড়া শিখে অনেকে অনেক বড় বড় অনেক চাকরি বাকরি আমরা করছি, আমরা যে যেটাই করছি লেখাপড়ার দৌলতেই একটা লার্জ সেকশন। কিন্তু গত 20-25 বছরে কি হলো, ওই আমাদের সুপ্রিম কোর্টের যে উন্নি কৃষ্ণন জাজমেন্ট হলো, তারপরে তার কিছু আগে ডিপিইপি, আগে পরে যে ডিপিইপি চালু হলো, তারপরে আস্তে আস্তে সর্বশিক্ষা অভিযান যেটা শুরু হলো, এবং সর্বশিক্ষা অভিযান শুরু হওয়ার পরই তারপরে আস্তে আস্তে আমাদের যেটা হলো, ইন দ্য লাইট অফ রাইট টু লাইফ, সেই এতে দেখতে হবে, সেই আঙ্গিকে দেখতে হবে। এবং গত 8-10 বছর ধরে আমরা কিন্তু আমাদের দেশ, এটা খুব সাফল্যের সঙ্গে এটা আমরা বলতে পারি যে স্কুলে আনা, প্রত্যেক শিশু যাতে স্কুলে আসে, স্কুল গোয়িং এজের যে বাচ্চারা তারা যাতে স্কুলে আসে, সেটার কিন্তু আমরা এনশিওর করতে পেরেছি। এখন সেখানে যদি তারা এনশিওর আমরা করতে পারি, তাহলে তারা কারা স্কুলে আসছে? এখন এখন যারা স্কুলে আসছে তারা কিন্তু যারা এতদিন স্কুলে আসতো না, এবং যাদের বাড়িতে সেই কোট আনকোট গাইডেন্সটা দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু নেই। বাবা মা কেউ বিভিন্ন ধরনের এমন সব পেশার সঙ্গে তারা যুক্ত যে তাদের পক্ষে সে অসম্ভব, তারা সেটা বলতেই পারবেন না, তারা জানেনই না। আমার পরিচিতা এক ভদ্রমহিলাকে আমি কয়েক বছর আগেই জিজ্ঞেস করলাম যে আচ্ছা দিদি, আপনার ছেলের রেজাল্ট কেমন হলো? বললো আর বলবো কি ভাই, খুব মোটামুটি। সে তার মার্কশিটটা, ছেলের মার্কশিটটা আমাকে নিয়ে এসছে। মার্কশিটটা নিয়ে এসে দেখা যাচ্ছে যে ছেলেটা প্রত্যেকটা বিষয় কখনো 2, কোনোটাতে 2, কোনোটাতে 4, 100-র মধ্যে, কোনোটাতে 5 পেয়েছে। কিন্তু যেহেতু আমাদের নো ডিটেনশন পলিসি আছে, সে প্রমোটেড হয়েছে। আমি কিন্তু এখানে নো ডিটেনশন পলিসিটাকে ক্রিটিক করছি না। আমি বলতে চাইছি সেই অভিভাবিকা, তিনি কিন্তু মানে তার সন্তান কি রকম পারফর্ম করছে সেইটা অ্যাসেস করার জায়গায় তিনি নেই। কাজে কোনো ইন্টারভেনশন তার এন্ড থেকে করা সম্ভব নয়। এবং যেহেতু সেটা সম্ভব নয়, আমরা যে ওই যে গাইডেন্সের কথা বললাম, আমরা তিনি গাইডেন্স দিতেও পারবেন না। তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে যে গাইডেন্স, তাহলে আমাদের রাষ্ট্র যেটা, আমাদের এটা দায়িত্ব যে স্কুলে যেমন আনতে হবে, কোন ছাত্র পরবর্তীকালে কোন পেশা, কোন স্পেশালাইজেশন হবে, সে নেবে, কি পড়বে, সেটা কিন্তু তার আমাদের এই স্কুলের যে কারিকুলাম তার মধ্যে থেকেই যেন সেটা সে বুঝে ফেলতে পারে। এবং এইটার জন্যই কয়েক বছর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা নতুন মডেল চালু করে, যেটাকে বলা হয় পিকক মডেল। তো পিকক মডেলে আমরা এর আগে দেখেছি যে ইউনিট টেস্ট হতো বারবার, মানে সেই ইউনিট টেস্টে প্রথমে তো অ্যানুয়াল আর হাফ ইয়ারলি পরীক্ষা ছিল, তারপরে আমরা অনেক বেশ গবেষণার মধ্যে দিয়ে কখনো 3টে ইউনিট টেস্ট, কখনো 5টা ইউনিট টেস্ট, এমনকি 8টা ইউনিট টেস্ট পর্যন্ত এই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে কিন্তু হয়েছে এক সময়, এক বছর হয়েছে। যে এখন যেটা আমরা করছি সেটাকে বলছি কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এবার এই কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটাও কিন্তু এই রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যেই বলা আছে। এখন কন্টিনিউয়াস মানে তো ক্রমাগত তার ইভ্যালুয়েশন হবে। এখন ক্রমাগত ইভ্যালুয়েশন বলতে গেলে, ইভ্যালুয়েশন বলতে যেটা বুঝি আমরা খাতায় কলমে পরীক্ষা, সেটা কিন্তু বছরে 3বার এখন হয়। 3টে সামেটিভ পরীক্ষা হয়, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট আর থার্ড ইউনিট। তাহলে সেটা তো কন্টিনিউয়াস হলো না, মানে মানে সর্বক্ষণ যে মানে প্রতিনিয়ত হচ্ছে সেরকম তো না, এটা কম্প্রিহেন্সিভও বলা যায় না। একটা সিলেবাসের মধ্যে একটা ছেলেকে আমি পরীক্ষা দিয়ে দিলাম, সে হয়তো কোনো কারণে পারফর্ম করতে পারলো কি পারলো না, তাহলে এটাকে কম্প্রিহেন্সিভনেস কিন্তু এনশিওর করা গেল না। সেই কম্প্রিহেন্সিভনেস যাতে এই সামেটিভ পরীক্ষার মধ্যে সবসময় এনশিওর করা যায় না, তার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কি? যে প্রতিদিন ক্লাস চলাকালীন একটা
শিক্ষক মানে যিনি শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে যাবেন, তিনি তার ক্লাসরুমের বাচ্চাদের ওই ওভার দ্য টার্ম, মানে একটা ফার্স্ট সামেটিভ যদি হয় এপ্রিল মাসে, তাহলে জানুয়ারি মাস থেকে যখন ক্লাস শুরু হচ্ছে, তাহলে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা ক্লাসে আমি ধরে নিলাম 100 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 100 জন ছাত্রছাত্রীকে আমাকে একবার বা দুবার করারও সুযোগ আছে, দুবার করতে সরকার বলছে না, কিন্তু আমি ক্লাসে তাদেরকে বুঝে নেব যে তারা কয়েকটা প্যারামিটার সেট করা আছে। সেই প্যারামিটার গুলো কি কি? প্যারামিটার গুলো হচ্ছে পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিভাবে মানে আমাদের কেরিয়ারের ক্ষেত্রে কেন আমি প্রসঙ্গটা তুলছি, একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি ক্লাস নিচ্ছেন, ক্লাস নিতে গিয়ে তিনি তার নর্মাল যিনি পড়াচ্ছেন সেরকম তিনি প্রিপেয়ার্ড হয়ে গেছে, মানে যাবেন ক্লাসে, তার বিষয়বস্তু ছাত্রদের, এখন তো তিনি পড়াবেন না, তিনি ছাত্রদের পড়তে বা বুঝতে, তাদের নলেজ ডেভেলপমেন্টে সাহায্য করবেন, এবং তাদের কাছ থেকে তিনি প্রশ্ন যাতে তারা যাতে ছাত্রছাত্রীরা প্রশ্ন করে এবং বিষয়টা একটা আলোচনা করবেন, তাদেরকে নিয়ে ক্লাসের মধ্যে আলোচনা করবেন এবং তাদের থেকে কোয়েশ্চেন ড্র আউট করবেন, এবং কোয়েশ্চেন ড্র করে সেখান থেকে কোয়েশ্চেনিং এর মাধ্যমেই নলেজটা তাদের মধ্যে তৈরি হবে, মানে এটা এক্সপেক্টেড। এটা তো ক্লাসরুমের মধ্যে হলো। তাহলে ক্লাসরুমের মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রতিদিন কিন্তু তিনি 2 জন বা 3 জন ছাত্রকে যদি আজকে মনে করেন যে আজকে আমি এই 3 জন ছাত্রকে দেখবো, আমি ক্লাস নিচ্ছি নেব, কিন্তু আমার টার্গেট এই 3টে শিশু, 3টি ছাত্র বা ছাত্রী, মানে 3 জন যাই হোক, যে এরা কি পার্টিসিপেট করছে যখন ক্লাসরুম ট্রানজাকশন হচ্ছে, এরা কি কোয়েশ্চেনিং করছে, এবং শেষকালে যখন আলোচনাটা অনেকটা এগিয়ে গেল তখন কি এরা ইন্টারপ্রেট করতে পারছে আজকের যে বিষয়টা আমরা আলোচনা করলাম, যে বিষয়বস্তুর উপর আলোচনা হলো, সেটা কি তারা ইন্টারপ্রেট করতে পারছে? এইটা হচ্ছে মূল বিষয়। এবার এখানে তিনি এটা সহজেই করা যায়, আজকে যদি 3টে আমি ক্লাস নিলাম, কিন্তু এই 3টে বাচ্চাকে আমি আলাদা করে একটু অবজার্ভ করে গেলাম এবং তাদের রোল নাম্বার গুলো জেনে নিলাম, দিনের শেষে আমি মার্ক করে দিলাম আজকে 3টে বাচ্চা, কালকে 3টে বাচ্চা, এরকম করে আমি যদি করি, তাহলে আমার 1 মাসে আমি প্রায় 33 দিনে আমি যদি 33টা ওয়ার্কিং ডে পাই, আমি প্রায় 100টা বাচ্চা, আমি কিন্তু 100 জনের ক্লাস নিয়ে কথাটা বলছি, কারণ বহু ক্ষেত্রেই আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা বলেন যে এগুলো সব ঠান্ডা ঘরের পরিকল্পনা, এগুলো বাস্তবে করা যায় না, কিন্তু এটা করা যায়। আমরা বোধহয় এই আলোচনাটা যে স্তরে ফরম্যাট, আজকে 6-7 বছর হয়ে গেল সিসিই চলছে, পিকক মডেল বোর্ড এনেছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার যে স্বল্প অভিজ্ঞতা হয়েছে স্কুল এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনে থাকার মানে সুবিধে, মানে তার ফলে ফরম্যাটিভ এই সিসিই কিন্তু আমাদের রাজ্যে যে জায়গায় গিয়ে মানে অ্যাপ্লিকেশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। তাহলে একটা আমরা যেটা যেটা যাই হোক, মূল বিষয় আমি আবার ফিরে আসি, যে আমি এবার এই একটা ডেটাবেস তৈরি হচ্ছে, যে একটি বাচ্চা সে কি প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ডেটাবেস তৈরি হচ্ছে, ইংরেজির শিক্ষক বা শিক্ষিকা তিনি দেখছেন যে একটা বাচ্চা পার্টিসিপেট করছে কিনা, কোয়েশ্চেনিং করে কিনা, ইন্টারপ্রিটেশন অ্যানালিসিস করে কিনা, অঙ্কের মাস্টারমশাই বা দিদিমণি দেখছেন, ভৌত বিজ্ঞানের মাস্টারমশাই দিদিমণি দেখছেন, ইতিহাসের, এবং এটা কিন্তু ইউনিফর্ম হবে না। কোনো ছাত্র দেখা গেল তার ফিজিক্যাল এডুকেশনে, তার খেলাধুলোর ক্ষেত্রে তার আগ্রহ বেশি, কোনো ছাত্র জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আগ্রহ বেশি, কেউ আবার হয়তো ইতিহাসে খুব ভালো, দেখা যাচ্ছে সে ক্লাসে, সব ক্লাসে আমরা নিজেদের ক্লাসরুমের মানে ছেলেবেলাকে যদি স্মরণ করি, আমরা কিন্তু সব ক্লাসে সবাইকে খুব সমান পারদর্শী, মানে সব ইন্টারেস্ট ফিল করতাম, সেটা আমরা করতাম। তাহলে এইটা যদি প্রথম থেকে এই ডেটাবেসটা মেনটেন করা হয়, ক্ষেত্রে টিচার কিন্তু ইম্পর্টেন্ট নন, একটা টাইমের পর এইটাকে অ্যানালিসিস করলে, এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের যদি একটা বাচ্চার পারফরমেন্সকে আমরা অ্যানালিসিস করি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে বাচ্চার, যে ছাত্র বা ছাত্রীর মা হয়তো কোথাও কারো বাড়িতে পরিচারিকার, আমি যে তার কথা বললাম যে সেই ভদ্রমহিলা তিনি জানেনই না, কিন্তু তার ছেলে কিন্তু, তার ছেলেও গাইডেন্স পাবে যদি এই সিসিই পার্টিকুলারলি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়। এবং শুধু এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে শুধু ক্লাসরুমের মধ্যে নয়, ক্লাসরুমের বাইরেও কয়েকটি বিষয় আছে, এমপ্যাথি এন্ড কোঅপারেশন। কোনো বাচ্চার
মানে আমি একদম পয়েন্টগুলো বলে দিচ্ছি, যে পয়েন্টগুলো ওখানে বোর্ড বলেছে, যে পরিচিত ও অপরিচিত উভয়ের জন্যই সক্রিয়ভাবে সমানুভূতিশীল, সহানুভূতিশীল নয়, সমানুভূতিশীল পরিচিত এবং অপরিচিত। পরিচিতের জন্য সক্রিয়ভাবে সমানুভূতিশীল, কিন্তু অপরিচিতের জন্য শুধুই সহানুভূতিশীল। মানে কয়েকটা ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে এই বাচ্চাটা কি এরকম, এই বাচ্চাটা কি এরকম, আমরা তাহলে তার থেকে। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, তার এস্থেটিক এন্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন, সে কতটা তার নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ তার মধ্যে কিরকম হচ্ছে, সে নান্দনিক মানে এই পুরোটা, এটা ক্লাসের মধ্যে এবং ক্লাসের বাইরে বাচ্চাকে আমরা ইভ্যালুয়েট করব, ক্রমাগত করব। একটা 5 থেকে একটি বাচ্চা যখন ক্লাস 10-এ গিয়ে পৌঁছবে, তখন যে যে ডেটাবেসটা আমাদের কাছে অলরেডি সেই বাচ্চাটার তৈরি হয়ে যাবে, সেখান থেকে যদি স্কুলে এইটাকে আমরা অ্যানালিসিস করতে পারি, সেখানকার ক্লাস টিচার বা স্কুলে যদি একটা আমরা ওই যেটাকে বলা হয় কেরিয়ার হাব, সেটা তৈরি করার কথা। এবং এটা বলে রাখা দরকার, এই কেরিয়ার হাব তৈরি করা কিন্তু একটা ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি প্রত্যেক স্কুলে। এবার এটা নিয়ে একটা গোটা রাজ্যে আমাদের এই ওয়েবিনারে অন্যান্য মাননীয় প্রধান শিক্ষকরা অনেকে বক্তব্য রাখছেন, তারাও নিশ্চিত স্মরণ করতে পারবেন যে গত 3 বছর আগে বোধহয় এই নিয়ে একটা গোটা রাজ্যব্যাপী সমস্ত মানে স্কুলগুলোতে আমরা কিন্তু ট্রেনিং দিয়েছি, যেখানে কিন্তু বলা হয়েছিল যে কেরিয়ার হাব তৈরি করতে হবে। এবং এটা কিন্তু আকাশ থেকে কোনো কেরিয়ার হাব ওই কয়েকটা ইয়ে করে দেওয়া হবে, কিছু সাজেশন দিয়ে দেওয়া হবে না। কোন ছাত্র ছাত্রীর, কোন বালক বালিকার ইনক্লিনেশনটা কোন দিকে, এবার আমি শুধু এটা একটা ডেটাবেস, এটা ওয়ান অ্যাসপেক্ট। এছাড়াও আমরা টিচাররা প্রতিনিয়ত একটা বাচ্চাকে দেখছে, সে কোন দিকে, তাকে 5 থেকে আমি যখন 10 অবধি দেখলাম, দেখার পর তাকে আমি বলবো যে তুমি, আমি দেখতে পাচ্ছি, এবং তোমার এর সঙ্গে তার একাডেমিক পারফরমেন্সটাকেও দেখতে হবে। রাইট সিন্স ক্লাস 5 আমি যদি দেখি যে হ্যাঁ, একটা ছেলে হতেই পারে যে সে অঙ্কে হয়তো ক্লাস 5-এ পাস করতে পারলো না, 6-এ পার, কিন্তু আস্তে 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 সে ইমপ্রুভ করছে, এবং 9-এ গিয়ে আমি তাকে বলতেই পারি যে হ্যাঁ, ইউ ক্যান টেক আপ ম্যাথমেটিক্স। কিন্তু তাহলে আমরা যেটা বলতে চাইছি যে একদিনে এরকম মানে হঠাৎ করে হ্যাঁ তোমার এটা, আর আমরা যারা পড়াশোনা করেছি আমরা কিন্তু কেউ জ্ঞানের জন্য পড়াশোনা করিনি, আমরা প্রত্যেকেই খুব, কেউ বলবো না, হয়তো কেউ কেউ করছেন, আমরা কিন্তু একটা কোন চাকরির কিটা করলে, আমি বহু ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করেছি কি হবে, না ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা ইঞ্জিনিয়ার কি নিয়ে পড়ে? কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ার কেন হবে সে মানে কেউ জানে না। আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম যে বিদেশের অনেক একটা নাম করা ইউনিভার্সিটি, তারা এই কম্পিউটার সায়েন্স নিয়ে আলাদা করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো হয়তো যে যেখানে কাজ করে আলাদা, তারা সব ইলেকট্রনিক্স এর মধ্যেই ছিল, আলাদা ডিপার্টমেন্টই তারা খোলে। আমরা যেটা, যে পেশার দিকে আমরা যেতে চাই, সেটা মূলত আমাদের সমাজ, অভিভাবক অভিভাবিকা এদের দ্বারা প্রভাবিত হয়ে, এবং তারা তাদের মূল চিন্তাটা থাকে যে কোনটা করলে আমার ছেলে বা মেয়ে প্রতিষ্ঠা পাবে, সে বেশি অর্থ উপার্জন করতে পারবে, সমাজে সে মাথা উঁচু করে চলতে পারবে। নলেজ কতটা অ্যাকোয়ার করবে সেটা তো অবজেক্টিভ নয়। তো কাজেই এটা একটা দিক। উচ্চ মাধ্যমিকের এই পারফরমেন্স আমি ওই দিকে যাবি, তাহলে আমি যেটা মানে আমি ঠিক সহমত হতে পারছি না, কারণ অফকোর্স উচ্চ মাধ্যমিকের গুরুত্ব রয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের আগেই পারফরমেন্স, তার ইনক্লিনেশনটা কিন্তু বুঝে যাওয়া যাবে যে সে কোন দিকে, কোন ক্ষেত্রে সে যেতে চায় বা যাওয়া তার উচিত। একটি ছেলে বা মেয়ে সে কোন বিষয় নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করবে। একটি গল্প আমার বলা দরকার, আমি যে কলেজে পড়তাম, এখন প্রত্যেকে নিজের মাস্টারমশাইকে তো খুব শ্রদ্ধার চোখে দেখে, তো মানে মাস্টারমশাইদের প্রতি একটা শ্রদ্ধা আলাদা থাকে নিজের যারা। তো আমার এরকম, আমি যে মাস্টারমশাইয়ের কাছে পড়েছিলাম কলেজে, আমার দেখা, আমি আজকেও যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার দেখা সব থেকে বেশি ইংরেজি জানা লোককে, আমি সেই সময় সেই মাস্টারমশাইয়ের কথা বলবো। এবং সেই মাস্টারমশাই কিন্তু উচ্চ মাধ্যমিকে একসময় আমি, আমার শোনা কথা যে আলাদা করে উচ্চ মাধ্যমিকে আর্টস এবং সায়েন্সের আলাদা করে মেরিট লিস্ট বেরোতো, এবং তিনি আর্টস থেকে গোটা রাজ্যে প্রথম হয়েছিলেন। আমি গল্পটা কেন বলছি সেটা শুনলে বোঝা যাবে। তো আর্টসে তিনি প্রথম হয়েছিলেন, এবং তিনি তারপরে ওই 50-এর দশকের শেষের দিকে বা 60-এর দশকের প্রথম দিকে তিনি হয়তো কলকাতায় এসেছিলেন।
প্রেসিডেন্সি কলেজে ভর্তি হবেন এবং স্বাভাবিকভাবে তিনি বললেন যে ইংরেজি অনার্স পড়ব, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট মানে আমি তো ইংরেজি অনার্সই পড়ব। এবার ইংরেজি অনার্সে প্রেসিডেন্সি কলেজে তিনি তাকে প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছিল। সে প্রবন্ধ তিনি লিখেছিলেন 8 পাতার একটা প্রবন্ধ। তো তারপর যখন মেরিট লিস্ট বেরোলো, উনি কিন্তু রাজ্যে প্রথম, কিন্তু মেরিট লিস্টে তিনি প্রথম স্থান অর্জন করতে পারেননি, মাঝামাঝি জায়গায় একটা তার নাম ছিল। তো তিনি বললেন যে আমার বাবাকে ওই ডিপার্টমেন্টের যিনি প্রধান তিনি ডেকে পাঠিয়েছিলেন। তিনি বললেন, দেখুন আপনার ছেলে, আমরা একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, খুব ভালো ইংরেজি লিখেছে, 8 পাতা নির্ভুল ইংরেজি লিখেছে। প্রথম শ্রেণী পাওয়া খুব দুঃসাধ্য একটা ব্যাপার ছিল। ইংরেজি কিন্তু কিছু বিষয় তো মানে কোনো কোনো বছর কেউ ফার্স্ট ক্লাস পেতই না। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলেছিলেন যে he has written 8 pages of correct English, but merely writing correct English is not enough to fetch him a first class in English honors. তো কিন্তু তিনি বললেন যে এই আমি আমি তো শুনিনি, আমাকে ইতিহাসের অধ্যাপক হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলেছিলেন যে তুমি ইতিহাস নিয়ে পড়ো, কিন্তু আমি পড়িনি। আমি উচ্চ মাধ্যমিকে আমি ওই ইংলিশ অনার্সই পড়লাম, তারপরে মাস্টার্স করলাম, কলেজে অধ্যাপনা করছি। মানে তিনি তিনি মানে এটা আমার তার কথা থেকে এইটা বোঝা গেল যে, এবং আমার দেখা এখনো বলছি এরপরেও, যে তার মতো এত পণ্ডিত লোক, মানে পণ্ডিত লোক যদি একদম দুম করে নাম করতে হয় আমি তার নাম করবো, হয়তো মানে আমার সাবকনসিয়াস থেকে ওই নামটাই বেরিয়ে আসবে। বাট আই হ্যাভ কাম অ্যাক্রস, আর তারপরে অনেক জ্ঞানী গুণী পণ্ডিতের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে, কিন্তু ওনার একটা ওই আলাদা একটা টান আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তিনি ছিলেন বেস্ট, তিনি কিন্তু যে সাবজেক্টটা চুজ করলেন তিনি তাতে কিন্তু বেস্ট হতে পারলেন না, কিন্তু অবভিয়াসলি হি কুড হ্যাভ বিন দ্য বেস্ট। তাহলে সাবজেক্টের চয়েসটা কিন্তু একটা গন্ডগোল হয়ে গেল। তো আমাদের এইটা বুঝতে হবে যে দুটো মানে নিজের প্যাশন, নিজের ইনটিউশন এবং বাবা মা, অভিভাবক, অভিভাবিকা, সেই তাদের যে এক্সপেকটেশন, তাদের যে গাইডেন্স, টিচার যারা রয়েছেন, এক্সপিরিয়েন্স যারা লোকজন রয়েছেন, এবং সেই সাথে সাথে আমাদের এখন যে পদ্ধতি যেটা চালু করা হয়েছে, এটা কিন্তু সকলের জন্য। আমাদের যারা মোটামুটি শিক্ষিত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই সমস্ত পরিবারের তো পরিবার থেকে আমরা একটা সাপোর্ট পাই, একটা গাইডেন্স পাই, সেটা ঠিক হোক ভুল হোক, অনেককে অনেক সময় কিন্তু রং চয়েস কেরিয়ার অপশনও করতে হয় তার অভিভাবক অভিভাবিকা। বাচ্চার মধ্যে প্রথম থেকে দেখতে পাচ্ছি যে তার এই ট্রেডটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব মানে এই ট্রেডটা তার খুব জোরালো, তাহলে সেইটাকে আমরা দেখে স্কুলগুলোতে যদি আমরা কেরিয়ার হাব ঠিক করে চালু করতে পারি, মানে এইরকম আলোচনা করার মূল উদ্দেশ্য, এখানে যেহেতু মাস্টারমশাইরা রয়েছেন, ছাত্রছাত্রীরা যারা এটা যদি কেউ দেখে, যারা দেখবে, তাদেরকে বলবো যে তারা এইটা দাবি করুক, বা এই তারা দাবি করুক বলে এটা খুব বিনয়ের সঙ্গেই তারা এটা এটা করতে হবে যে স্কুল সেই গাইডলাইন, ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ডেটাবেসটাকে কম্পিউটারাইজড করে সুন্দর করে যদি মেনটেন করা হয়, প্রত্যেক ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে কিন্তু আমরা একটা বাচ্চা সায়েন্স নিয়ে পড়বে না অনার্স আর্টস নিয়ে পড়বে, আমি বহু ছাত্রকে জানি যারা মাধ্যমিকে এক্সেলেন্ট রেজাল্ট করেছে, কিন্তু সে কিন্তু সায়েন্স পড়েনি, পড়েনি এটাই কারণ তার অন্য, তার প্যাশনটা অন্য, এবং সে খুব সাকসেসফুল হয়েছে। আবার অনেকে মাধ্যমিকে ততটা ভালো ফল করতে পারেনি, উচ্চ মাধ্যমিকেও ততটা ভালো ফল করতে পারেনি, কিন্তু অনার্সে গিয়ে সে এত ভালো ফলাফল করেছে যে সাবজেক্টে সে অনার্স পড়েছে, এবং তারপরে সে বিরাট গবেষণা করে খুব খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। কাজেই এটা একটা লং ড্রন প্রসেস, এটা এটা দীর্ঘ প্রক্রিয়া। শুধু উচ্চ মাধ্যমিককে আলাদা করে গুরুত্ব দেওয়া আমার মনে হয় অবশ্যই গুরুত্ব, আমি আবারও বলছি উচ্চ মাধ্যমিকের গুরুত্ব কেন আছে, কারণ আমাদের দেশে এখনো যে সিস্টেম, ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জন্য যে কোনো এন্ট্রান্স টেস্ট, সেগুলো সব উচ্চ মাধ্যমিকের পরে হয়। হ্যাঁ, আর আমাদের হয়তো 0.1% জন্য বা আরো কম ইয়েতে কোনো একটা একজন এন্ট্রি পেলো আর একজন পেলো না। সেই সেগুলোকে সবকিছু মাথায় রেখেও বলবো যে কে কি পড়বে তার সঠিক চয়েসটা যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই কেরিয়ারের
মানে তার পছন্দটাকে যদি ঠিক করে আমরা ধরতে পারি যে কোন দিকে তার ট্রেডটা বেশি ঠিক ঠিক রয়েছে, তাহলে বোধহয় এই ব্যাপারটাকে আরো আরো সুষ্ঠুভাবে উচ্চ মাধ্যমিকের পর এই ডিসিশন মেকিংটা আরো ইজি হয়ে যায়। আমি আরেকজনের কথা বলবো, সে একটি ইন্টারভিউ দিতে গেছিল, সেটা আর্মির অফিসারের ইন্টারভিউ দিতে গেছে, লিখিত পরীক্ষায় পাশ টাশ করেছে, তারপরে এসএসবি বা আম, যে ইন্টারভিউ হয় তো সেখানে ব্যাঙ্গালোরে তার প্রথম দিন 90 জন ছিল, তাদেরকে 90 জনের মধ্যে 30 জন বাদ পড়ে গেল, এই 60 জন বাদ পড়ে গেল, 30 জনকে রাখা হলো। তো সেই 30 জনের খুব রিগারাস 4 দিন ধরে ইন্টারভিউ হচ্ছে এসএসবি তে বিভিন্ন রকম। তো সেখানে একটি 1-to-1 ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো 1-to-1 ইন্টারভিউতে ছেলেটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার। তো সে উত্তর দিয়েছে আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার বিকজ আই ওয়ান্ট টু সার্ভ দ্য পিপল অফ দিস কান্ট্রি। তাকে সেই আর্মি কর্নেল বলেছিলেন, লিসেন ম্যান, দ্য ইন্ডিয়ান আর্মি ডাজন্ট সার্ভ দ্য পিপল, it only fights the enemies, it kills the enemies. Are you ready to fight? Are you ready to kill? তাহলে একটা কত স্পষ্ট ধারণা যে if you want to serve the people you go for the civil services। তাহলে এইরকম মানে তাকে স্পষ্ট ধারণা আমি কোন পেশায় যাচ্ছি, সেই পেশায় আমাকে কি করতে হবে। যে তুমি সৈন্যবাহিনীতে যোগ দিতে এসেছো, তোমাকে কিন্তু মানুষ মারতে হবে এবং তোমাকে দেশের জন্য লড়াই করতে হবে। তুমি দেশের সেবা টেবা ওইসব বলছো, ওগুলো তো হ্যাঁ দেশের সেবা করবে, কিন্তু দ্যাট ইজ নট ইউর অবজেক্টিভ পারপাস। সৈন্যবাহিনীর পারপাস কিন্তু দেশের সেবা করা হয়, দেশের সেবা করতে গেলে সিভিল সার্ভিস আছে। তো এই যে কেরিয়ার মেকিং এর ক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল চয়েসেস গুলোকে কিন্তু, পার্সোনাল ওরিয়েন্টেশন গুলোকেও কিন্তু একটু দেখে রাখা দরকার। এবং শুধু ফলাফলের ওপর গুরুত্ব না দিয়ে এইটাকে যদি আমরা মাথায়, এই পুরো মানে একাডেমিক পারফরমেন্স, সেটা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, এবং তার সাথে সাথে তার এই পার্সোনাল ওরিয়েন্টেশন ইনক্লিনেশন, এইগুলোকে সব নিয়ে যদি আমরা এবং এগুলোকেই এটার জন্যই কিন্তু আমাদের এই ফরম্যাটিভ যে ডেটাবেস, এগুলোকে যদি আমরা নিতে পারি, আমার মনে হয় সেটা আমরা সঠিক কেরিয়ার চয়েস করতে তখন সফল হব। এই আলোচনা খুব সংক্ষিপ্ত মানে র্যান্ডম কিছু মাথায় যেগুলো এলো আমি বললাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে বা এটাকে যদি কোনো আলোচনা, আমি মাস্টারমশাইরা যারা বলছেন তাদের বক্তব্যগুলো শোনার আগ্রহ রইল। ভাই রামকৃষ্ণ যাকে এখানে আমাকে বলার একটা সুযোগ দিয়েছে, তাকে ধন্যবাদ জানাই, এবং অর্গানাইজার যারা তাদেরকেও আমার ধন্যবাদ এই ওয়েবিনারটা অর্গানাইজ করার জন্য। এবং পরবর্তীকালে যারা ভিউয়ার রয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে যদি কখনো ইন্টারাক্ট করার সুযোগ হয় তাহলে খুব ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য এখানেই শেষ করলাম।